আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা অর্গানাইজেশনাল বিহেভিয়ারের ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার এটা পড়ব। ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার, দ্যাট মিন্স বৈশিষ্ট্য, দ্যাট মিন্স নেচার অর ফিচার অফ কালচার। কালচারের কী কী ফিচার বা বৈশিষ্ট্য থাকতে পারে। একটু পজ করেন। তো কী কী ফিচার থাকলে, ক্যারেক্টারিস্টিক্স থাকলে বা কী কী নেচার থাকলে আমরা বলবো এটা হচ্ছে কালচার। যখন আপনি কোনো একটা বিষয়ের ফিচার জানবেন তখন আপনি ওই জিনিসটাকে ডিফাইন করতে পারবেন। যখন আমি বলবো যে কালচার মানে এটা, কালচার মানে সেটা, কালচার মানে ওটা, তখন আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আসলে কালচারের ডেফিনেশনটা কী। আমাদেরকে যদি কেউ বলে যে পরিবেশ কাকে বলে, তাই না? আমরা বলি আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, যেটা আমরা অনেক আগে থেকেই আদিকাল থেকে স্কুল কলেজে দীক্ষা পেয়ে এসেছি, এভাবেই আমরা বলি। সংস্কৃতি অনেকটা তাই। আপনার চারপাশে যে ফিনোমিনাগুলো আছে, যে ঘটনাসমূহ আছে, এগুলোর একটা কম্বিনেশন কিন্তু কালচার বা সংস্কৃতি। আপনি যেখানে বিলং করেন সেখানে যেমন পরিবেশ আছে, ঠিক সেখানে একটা সংস্কৃতিও আছে। এখানকার সাথে বাইরের পরিবেশ যেমন ম্যাচ করে না, বাইরের পরিবেশের সাথে এখানকার পরিবেশও একটা সাবস্টেন্সিয়াল ডেভিয়েশন থাকবে। রংপুরের কালচার দিনাজপুরের কালচারের সাদৃশ্য থাকলেও উত্তরবঙ্গের এই জেলা দুটোর কালচার ঝিনাইদহ এবং যশোরের সাথে ওভাবে যাবে না। কিন্তু ইন এ সেন্স বাঙালি কালচার অনেকটা একই, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কালচারের কারণে আরও ডেভিয়েশন হয়। চিটাগংয়ান মানুষ তার কালচারে একটু ডিফারেন্ট, সিলেটের মানুষ তার কালচারে আরও ডিফারেন্ট, তার সাথে হয়তো অন্য ডিস্ট্রিক্টের মানুষের কালচার ওরকম যায় না। তো কালচার একটা দেশে, একটা অঞ্চলে, একটা গোত্র, একটা সম্প্রদায়ের মধ্যেও থাকতে পারে। তো যে কালচার আপনি বাইরে দেখেন অর্গানাইজেশন সেটিংয়ে, সে কালচার আসে অর্গানাইজেশনে। কালচারটা তৈরি হয় অনেক মানুষের কালচারের একটা কম্বিনেশনে। আমরা দুই ধরনের কালচারের কথা বেশি বলি। হোমোজেনাস কালচার, একই রকম, একই গোত্রভুক্ত। বিদেশে কাজ করতে গেলেন সব বাঙালি, ওখানে একটা বাংলাদেশি কালচার। অফিস সৌদিতে কাজ করতে গেলেন সব আরব শেখ, তো শেখদের কালচার একটু ডিফারেন্ট, তাই না? আবার যখন আপনি কোনো ইন্ডিয়ান, নেপালি, শ্রীলঙ্কান বসের আন্ডারে কাজ করবেন, কোথাও দেখবেন যে ওদের কালচারে ওরা ডেভিয়েট করে অন্যরকম অ্যাটিচিউড করছে। তো কালচার বিলং করে তার দেশে, তার সম্প্রদায়, তার গোত্রে। অর্গানাইজেশনে আসে, ইট বিকামস দ্য কালচার অফ দ্য অর্গানাইজেশন। একই রকম হলে হোমোজেনাস, বিভিন্ন ধরনের হলে হেটেরোজেনাস। একই রকম যদি না হয়, বিভিন্ন কালচার। তো মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করতে গেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বা সিএসসির ইঞ্জিনিয়ার হিসেবে দেখবেন ওখানে হেটেরোজেনাসিটি আছে, অনেক রকমের কালচারের মানুষের সাথে আপনাকে কাজ করতে হচ্ছে। আর যদি গ্লোবাল কোম্পানিতে কাজ করেন, ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করেন, এই টেস্টটা অবশ্যই পাবেন। কিন্তু যদি লোকাল কোম্পানিতে কাজ করেন, যারা সাধারণত ফরেন বসকে ইনভাইট করে এনে জব দিচ্ছে না, জব করাচ্ছে না, সেখানে বাংলাদেশে একটা ইন্টারনাল কালচারে দেখবেন যে অর্গানাইজেশনটা চলে। তো কালচারের অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাডাপটিভ। অ্যাডাপ্টিবিলিটি হচ্ছে কোনো বিষয়ের সাথে খাপ খাওয়ানোর একটা বিষয়। সবাই সব কিছুর সাথে, সব বিষয়ের সাথে খাপ খাওয়াতে পারে না, অ্যাডাপ্টিভিটি থাকতে হয়। অ্যাডাপ্টিবিলিটি মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়ার মতো একটা সক্ষমতা। কালচার হতে হবে অ্যাডাপটিভ। আপনি যেই জিনিস অ্যাডাপ্ট করতে পারছেন না সেটা কখনোই ওইভাবে, এটা দিয়ে রেকর্ড হোক পরে ট্রান্সফার করবে ফাইলটা, এটা দিয়ে রেকর্ড হোক পরে দিয়ে দিবে। তো কালচার কখনোই যদি অ্যাডাপটিভ না হয় সেটা কালচার না। এটা অ্যাডাপ্ট করার মতো একটা ফিনোমিনা নিয়েই আসবে। বাংলাদেশে কালচার একটা অর্গানাইজেশনে কী কী বিষয় হতে পারে, যেমন ল্যাঙ্গুয়েজ একটা কালচার, তাই না? সিলেটের মানুষ এক ভাষায় কথা বলে, চিটংয়ের মানুষ এক ভাষায় কথা বলে, ঢাকার মানুষ এক ভাষায় কথা বলে,
রংপুর দিনাজপুরের মানুষ এক ভাষায় কথা বলে, তাহলে কালচারাল একটা ডেভিয়েশন হলো কিভাবে? ল্যাঙ্গুয়েজে। আপনি যখন অনেক বছর ধরে ফিলিপিনের বসের সাথে কাজ করেন, আপনি দেখবেন যে কামুস্তা কানা, এটা অর্থ আপনি জানেন। কামুস্তা কানা মানে হচ্ছে হাউ আর ইউ, ওকে। ম্যাডেলিন, ম্যাডেলিন মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার দেখতে পাচ্ছি না, ওকে। সো এরকম আরও অনেকগুলো শব্দ আছে। চাইনিজ ভাষায় ও আইনি মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। কেউ যখন ইন্ডিয়া থেকে আসে তখন সে বলে ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। ও আর হ্যাঁ বলে না, ও বলে হ্যাঁ ঠিক হয়, ঠিক হয়। খেয়াল করে দেখবেন। অ্যাডাপশন, আপনি যখন অনেক দিন ধরে চিটংয়ে থেকে আসবেন, আপনি দেখবেন আপনি ককে খ বলতেছেন, খকে অন্য কিছু বলতেছেন। খেলাকে বলতেছেন খেলা, ক্রিকেট খেলা, হ্যাঁ, কারণ অ্যাডাপশন। আবার হ্যাঁ, রকে ল 2 রান, তার মানে 2 রান লাগবে, বুঝতে পারছেন? ওরা কিন্তু রকে ল বলে। আবার যখন রংপুরে যাবেন ওরা আবার রকে বলে অ, ওরা বলে অঙ্কুর। হ্যাঁ, জাগো বাহে কুণ্ঠে সবাই, সবাই জেগে ওঠো, কোথায় কোথায় সবাই? রংপুর মোদের জেলা, তার মানে রংপুর হচ্ছে আমাদের জেলা। এভাবে আপনি যখন ইয়েতে যাবেন, নোয়াখালীতে দেখবেন পকে বলে হ, হারভেজ হানি খাইব, তার মানে হচ্ছে পারভেজ পানি খাবে। ইজেন্ট ইজ এ কালচারাল ডিফারেন্স, রাইট? আপনারা বইয়ের কথা ভুলে যান, বইয়ের কথা পড়তে গেলে মন মানসিকতা রোবটের মতো শক্ত হয়ে যাবে, এভাবে ওবি শিখতে পারবেন না। ইউ জাস্ট অ্যাডাপ্ট ফ্রম দ্য নেচার, ওকে, হোয়াটস হ্যাপেনিং ইন দ্য কালচার, রাইট? সো কালচারাল একটা বড় ইয়ে হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। মানুষ অনেক সময় দেখবেন জার্মান ভাষা জানে না, কিন্তু সে জার্মানিতে 20 বছর থেকে এখন সে অনর্গল জার্মান ভাষায় কথা বলে, কারণ অ্যাডাপশন। অনেকে সৌদিতে যে ঠিকমতো অ্যারাবিক বলতে পারতো না, সে এখন দেখলে খুব ভাব মেরে বলে কাইফা আলুকা। কেন? কিছু কিছু জিনিস সে নিয়ে আসছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, তারপর অনেক মানুষ আছে দেখবেন যে সে কালচারের বাইরে যায় নাই, ঢাকা শহরে আসছে, হয়তো মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করছে সাপোর্টিং স্টাফ হিসেবে, কিন্তু তার একটা ভাব আছে, সে গ্রামের বাড়িতে গেলে একটা বস বস ভাব নিয়ে যায়, সে ওখানে যে কিছু ইংরেজি বলে ভুলভাল। বা আমরা ফেসবুকেও দেখি কিছু কিছু ইংরেজি ছড়িয়ে পড়ছে যেগুলো এখন বসরাও বলে, যদিও সেটা ভুল ইংরেজি। যেমন হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড। তো এটা কিন্তু বসরাও বলে, বসরাও জানে যে ইটস নট গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু তারা বলে ফর লাফিং, তাই না? কারণ এটা একটা মানুষ একটা কালচার হিসেবে সেটাকে নিয়ে নিয়েছে, এটা শুনলেই মানুষের একটু হেসে উঠলো, তাই না? কিংবা আমরা সবাই বলি যে এর কোনো বেল নাই, কারণ বেল মানে এখানে ঘন্টা না, বেল মানে এখানে জামিন, মানে এমনভাবে ধরলাম ওকে ওর কোনো মুক্তি নাই, BAIL, ওকে। কিন্তু শোনাচ্ছে কিন্তু অন্যরকম। এভাবে ল্যাঙ্গুয়েজগত থাকে, মানুষের ধর্ম নিয়েও একটা কালচার হয়। আমার ইসলামিক মূল্যবোধের সাথে অন্য একটা মূল্যবোধ পাশাপাশি কাজ করলে আমাকে তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সে আমার প্রতি শ্রদ্ধাশীল হবে, ওকে। আমি তাকে এমন কোনো কথা বলতে পারবো না যেটাতে তার আত্ম-অনুভূতি ইয়েতে আঘাত লাগে, সে আমাকে এমন কটাক্ষ করবে না একজন ইহুদি বা খ্রিস্টান হিসেবে যেটাতে আমি মুসলিম হিসেবে মেন্টালি সাফারার হই, ফিজিক্যালি হ্যারাসড হই। তো সেখানে সবসময় থাকতে হবে একটা শান্তিপূর্ণ অবস্থান। ধর্মের বিষয়ে কেউ কখনো কাউকে কোনো জবরদস্তি করে না, এটা একটা রিয়েলাইজেশনের বিষয় আপনার এবং আপনার রবের মধ্যে। আপনি যেটা মনে করেন আপনি সেটাই রিভিল করার চেষ্টা করেন। হ্যাঁ, মানুষ সঠিক বিষয়টা চিনে নিতে পারে, কিন্তু আমার পাশে থাকা একটা ইহুদি খ্রিস্টান বা সনাতন ধর্ম হিন্দু ধর্মের কাউকে আমি কোনো এমন শব্দ পাস করব না যেটাতে সে কষ্ট পাবে, ওকে। তো এটাই হচ্ছে অর্গানাইজেশনের একটা ধর্মীয় ইস্যুতে থাকা কালচার। সকল ধর্মের প্রতি আপনাকে ওই রকম ফেয়ারনেস আচরণ করতে হবে। একটা মানুষ সে যে ধর্মেরই হোক না কেন, মনে রাখতে হবে সে কিন্তু আমার রবেরই সৃষ্টি, যে রব আমাকে বানিয়েছেন সেই রব তাকেও বানিয়েছেন। সো এভাবে কাউকে করা যায় না, কখনোই না। তো চেষ্টা করবেন ধর্মীয় বিষয়গুলোতে করতে। মানুষের সিনিয়র সিটিজেনকে দেখার বিষয় একটা কালচার থাকে। অর্গানাইজেশনের মধ্যে
যে যারা সিনিয়র থাকে তাদেরকে রেসপেক্ট দিয়ে চলার একটা কালচার থাকে। অনেক জায়গায় দেখবেন যে কালচারটা অনেক ভালো, অনেক জায়গায় দেখবেন যে কালচারটা অত না। বাংলাদেশি স্টুডেন্টকে বিদেশি পিএইচডি সুপারভাইজাররা খুব পছন্দ করে, কারণ ওরা টিচারদেরকে অনেক সম্মান করে। কিন্তু ওকে যদি কেউ এসে বলে হ্যাঁ মিস্টার জন, তো ওটা ওভাবে সে পছন্দ করবে না, যদিও সে ওই কালচারের, কারণ সে একটু তথাকথিত সমাজের নেগেটিভিটি জানে, এবং সে যদি কোনো স্যাটিসফ্যাকশান দিতে পারে এরকম স্টুডেন্ট পায় যার মেরিটও ভালো, অ্যাটিটিউডও ভালো। এই জন্য বিদেশি পিএইচডি সুপারভাইজাররা এখন বেশিরভাগ স্টুডেন্ট ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে নিচ্ছে, কারণ তারা একটা ম্যানার জানে, একটা ইয়েতে তারা চলে, ফ্রেমের মধ্যে। ওকে, তো এটা কালচারাল একটা ইস্যু। বাংলাদেশি স্টুডেন্টরা কম্পারেটিভলি অনেক ভদ্র। ওকে, আপনারা অনেক ভদ্র, এখানে এমন কেউ নাই যে পায়ের উপর পা তুলে বসছেন, সুন্দরভাবেই আছেন সবাই। কিন্তু হয়তো বাইরে এটা ওদের কালচারে কোনো সমস্যাই না, তাই না? আমার কালচারে আমি যেটা সমস্যা মনে করি সেটা কিন্তু একটা সমস্যা। আপনি এই দেশে একটা বেয়াদবি করলেন আর বললেন এটা ফরেন, তো আমি দেখে আসছি, এটাই কালচারে যায় না, এটা আপনাকে মনে রাখতে হবে। অনেকে মনে করে যে আমি তো বাইরের দেশে দেখে আসছি। বাইরের দেশে আপনি অনেক কিছু দেখে আসছেন, বাবা ছেলে মেয়ে একসাথে যদি মদ্যপানও করে, আপনি এটা দেখে আসছেন। তো ফ্যামিলি কাঠামোতে মদ একটা ইজি বিষয়। আপনি তো আপনার আম্মা ভাই বোনকে নিয়ে মদ খেতে পারবেন না। আপনি কি বাইরে যেটা করে আসছেন এটা এখানে করতে পারবেন? পারবেন না। যদি কাউকে বলা হয় যে ফরেন কান্ট্রিতে সে দেখে আসছে যে মিস্টার, এটা এমন না যে আপনি ইনহেরিটেড কিছু, ইনহেরিটেন্স থেকে এটা আসবে না, ইনহেরিটেড না মানে বংশানুক্রমে উত্তরাধিকার সূত্রে আপনি এটা পাবেন না, নট বায়োলজিক্যাল। এটা এমন না, এটা জেনেটিক কিছু না। ওকে, অনেক ভদ্র ছেলের সন্তান অভদ্র হয়, অনেক অভদ্র পিতার সন্তানও দেখবেন যে অনেক ভদ্র কালচার, তাকে দেখে মনে হচ্ছে যে সে তার সন্তানই না, কিন্তু তার বাবার যে নেগেটিভ রিপুটেশন, ছেলে ঠিক তার মুদ্রার বিপরীত পিঠ, বা ছেলের কারণে সমাজে বাবার নাক কাটা যাচ্ছে, কিন্তু বাপ কিন্তু অনেক ভদ্র ছিল, ছেলে কিন্তু এই ক্যাটাগরির না। হয় না এরকম? এটা প্রমাণ করে যে এটা বায়োলজিক্যাল কোনো এসেন্স না। এটা এমন না যে আমি আমার পিতা থেকে আসছি, হ্যাঁ, তার এই কালচারগুলো অটোমেটিকভাবে আমার মধ্যে ইনপুটেড না। এটা একটা গড়ে তোলার বিষয়। এই যে আপনারা এখানে পড়ছেন, এটা একটা সোশ্যালাইজেশন। আপনারা বুঝেন টিচারদের সামনে কীভাবে বসতে হবে, কথা বলতে হবে, লেকচার শুনতে হবে, এটাও কিন্তু একটা কালচারাল ট্রান্সফরমেশন হচ্ছে। আপনি কিন্তু অনেক সোশ্যাল প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। বাসার মধ্যে সোশ্যালাইজেশন হয়, মানুষ বুঝায় একটা টিচারকে কিভাবে খাদ্য পরিবেশন করতে হবে, মেহমান আসলে কিভাবে তাকে একটু এগিয়ে আনতে হবে, যাওয়ার সময় একটু গেট পর্যন্ত ওয়ার্ম দিয়ে একটু পৌঁছে দিতে হবে, তাই না? বা আপনার বাসায় বন্ধু আসলে আপনি তাকে কিভাবে রাখেন, আত্মীয় স্বজন আসলে তাকে কীভাবে ডিল করেন না? দ্য সেম থিং হ্যাপেন ইন অর্গানাইজেশনে যখন কোনো পার্শ্ববর্তী কোম্পানির এমডি আসে, তখন এই অর্গানাইজেশনে এমডি যে একটু নিচে দাঁড়ায়, এমনকি পৃথিবীর রাষ্ট্রপ্রধানরাও দাঁড়ায়। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রী একটু দাঁড়াক, পাকিস্তানে কেউ আসলে আমেরিকান প্রধানমন্ত্রী একটু দাঁড়াক, কারণ তার স্ট্যাটাসে দুজনই প্রধানমন্ত্রী। বা খুব উঁচু লেভেলের কাউকে পাঠানো হয় একটু ওয়ার্ম ওয়েলকামের জন্য, আবার বিদায়ের দিনও তাকে রাখা হয়, গার্ড অফ অনার দেওয়া হয়। ছোট্ট একটা ক্লাস, পরিবার, একটা অর্গানাইজেশন। আচ্ছা, তো তারপর হচ্ছে আপনার যখন বিদেশে আপনি এরকম কালচার দেখেন যে প্রধানমন্ত্রীর জন্য সৌহার্দ্যপূর্ণ আচরণ করছে, এগুলো সবগুলো হচ্ছে এই কালচারের একটা অংশ। এগুলো না করলেই কালচার আবার কথা উঠে। ওকে, যে এটা ওরকম হলো, ও কেন আসলো না, বা আমাকে রিসিভ করতে এই পদমর্যাদার কেন আসলো না। তো কালচারটা সবসময় নট বায়োলজিক্যাল। ওকে, আমার দেশে হয়তো কোটিপতির ছেলে কোটিপতি হতে পারে, এটা হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু অনেক সময় একজন পীরের সন্তান পীর হয়, এটা সবসময় কিন্তু না। হ্যাঁ, আমাদের দেশে হয়, কারণ অনেক ক্ষেত্রে আল্লাহ মাফ করুক, এটা তারা ব্যবসা হিসেবেও নেয়। এই জন্য তারা গদিনশীল পীর হিসেবে আরেকজনকে সেট করে দিয়ে যায়, যদিও সে হয়তো আধ্যাত্মিকতায় সেরকমটি নয়, কিন্তু হয়ে যায়। নট ইনহেরিটেড, এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তও কিছু না। এটা আমার কোনো পৈতৃক সম্পত্তি না যে আব্বা ভালো কালচার ছিল আমি কালচার না, বরং আব্বা আমাকে যে আদব কায়দা শিখিয়েছেন আমি সেই কালচারের পন্থী, আমি সেই কালচার অ্যাডাপ্ট করে এগোচ্ছি। এটা একটা বড় জিনিস।
মানুষ জেনেটিক্যালি কোনো কিছু পেয়ে যায় না এই সমস্ত জিনিসগুলো। হ্যাঁ, আপনি আপনার আই বলের কালারটা পাবেন, আপনার আব্বার আই বলের কালার, আপনার আম্মার হয়তো হাতের ডিজাইনটা পাবেন, তাই না? হয়তো বাবার চোখটা পাবেন, কানটা আবার আম্মার মতো দেখতে। হ্যাঁ, হয়, বাবা মা মিশ্রণ হয়, এগুলো হয়। কিন্তু যে কালচার আপনি অ্যাডাপ্ট করতেছেন, আপনার ভিতরে যে সফটনেস না কাইন্ডনেস নাকি হার্ডনেস আছে, এগুলো কিন্তু আপনি অ্যাডাপ্ট করে করেই আসছেন। মানুষ খুব রাফ হয়ে যায় কখন? যখন সে সফটনেসের শিক্ষাটা পায় না, তখন সে অনেক রাফ হয়ে যায়। যখন সে একটা টাইম প্রেশারে পড়ে, তখন সে রাফ হয়ে যায়। যখন সে এমন একটা এনভায়রনমেন্টে থাকে যেখানে রাফনেসটাই হচ্ছে বিহেভ, তখন সে রাফ হয়ে যায়। একটা ছোট্ট উদাহরণ দিই, খুব মজার। ফর এক্সাম্পল, আপনি আপনার ওয়াইফ এক চাকরি পেল টিচার হিসেবে না, সে চাকরি পেল বাংলাদেশ পুলিশে। বিয়ের সময় আপনি তাকে যেই মনের মানুষ হিসেবে দেখেছেন, ওই মন তার জন্য অবশিষ্ট থাকলেও, আপনার জন্য অবশিষ্ট থাকলেও, তার কিছু না কিছু পেশাগত জীবনে থাকার কারণে একটা ভিতরে একটা প্রম্পটনেস, ক্ষিপ্ততা আর রাফনেস তৈরি হবে। কারণ সে আসামি ধরে, মানুষকে চার্জ করে, মানুষকে করে, এগুলোতে কিছুটা অভ্যস্ততা তার তৈরি হবে। এই জন্য তখন সে ওই বিহেভটা করতে পারবে না। কারণ সিচুয়েশন অ্যানালাইসিসে সে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, তার ওই সফটনেসটা থাকবে না। ওকে, আপনি ওই কখনোই তার কাছে ওই সফটনেসটা পাবেন না। কারণ একটা কালচার সে কিন্তু অ্যাডাপ্ট করেছে। এটা আশ্চর্য হলো সত্য। আপনি অনেককে দেখবেন, শুধু আপনার ওয়াইফ হতেও এমন কথা না, আপনার অনেক বন্ধুকেও দেখবেন যারা বিভিন্ন প্রফেশনে গেছে, তাদের মধ্যে কিছুটা চেঞ্জ আসছে। এটা হয়, এটাও একটা অ্যাডাপ্টেবিলিটির বিষয়। শেয়ার্ড কালচার হতে হবে সবসময় শেয়ার্ড কিছু, নট ফর ইন্ডিভিজুয়াল। একক ব্যক্তির জন্য কখনো কালচার হয় না, একক ব্যক্তি দিয়ে কখনো কালচার হয় না। পুরো দেশ একদিকে চলছে, আপনি অন্যভাবে চলছেন আর বলছেন এটাই কালচার, না, এটা কালচার হতে পারে না। পুরো দেশে যেটা প্রিভেল করে, পুরো জাতি যেটা মেনে নিয়েছে, পুরো দুনিয়ায় যেটা হচ্ছে, সেটা যদি আপনার ক্ষেত্রে হয়, হ্যাঁ, এটা কালচার। ওকে, তবে যুগে যুগে সমাজে অনেক সময় অনেক ব্যাড কালচারও থাকে, সেটা অ্যাডাপ্ট করতে হয় না। আপনি একটা দেশের নেগেটিভ কালচার অ্যাডাপ্ট করলেন আর বললেন এটা আমার দেশের কালচার, ইট শুড নট বি, তাই না? তা আমাদের দেশের অর্গানাইজেশনের কালচারটা কি? আমাদের ক্ষেত্রে একটা নেগেটিভ কালচার হচ্ছে, আমরা যখন অর্গানাইজেশনে একটা ভালো চেয়ারে বসি, ভালো পদবি পাই, আমরা আল্লাহর নিয়ামতকে ভুলে যাই। আমরা মনে করি আমি বস, আমি তখন আর মানুষ না, বস একটা ভিন্ন প্রজাতি, এটা হয়তো মানুষের চেয়ে একটা বেশি কিছু, সে মনে করে সুপিরিয়রিটি। যারা একটু নিচে আছে তারা একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। একজন মানুষকে আপনি যদি সবসময় প্রেশারে রাখেন, সে তো ভীত সন্ত্রস্ত থাকবেই। কথায় কথায় পান থেকে চুন খসলেই স্টাফকে বকা দেওয়া, স্টাফকে দেরি করে আসার জন্য অতিমাত্রায় শাসানো, যেটুকু তার প্রাপ্য সম্মান সেটুকু সে পাচ্ছে না। সবসময় একটা ডোমিনেশন সব জায়গায়। আপনি দেখবেন যে এটা শুধু অর্গানাইজেশনাল না, টিচিং প্রফেশনেও শিক্ষকদের এরকম কখনো করা উচিত না, এই বা কথায় কথায় বাইরে থাকো, এই দরজা লাগাও, উঠে যাও, বা এখানে দাঁড়িয়ে থাকো, হ্যাঁ, বা আসলে পরীক্ষা দিতে পারি না, দিস ইজ নট মাই হেডেক, দিস ইজ নান অফ মাই বিজনেস। অথচ একজন পিএইচডি করা মানুষ, একজন এমফিল করা মানুষ, রাষ্ট্র তাকে খাওয়াইছে, পড়াইছে, রাষ্ট্রের টাকায় লেখাপড়া করছে। কত মানুষ সমাজে বঞ্চিত হয়েছে, রিসোর্স সহজে সব জায়গায় সমানভাবে অ্যালোকেট হয় নাই দেখে আজকে সে শিক্ষা পাইছে, অনেক গরিবের ছেলে পড়তে পারে নাই। সে ঢাকা ভার্সিটিতে, খুলনা ভার্সিটিতে, চিটাং ভার্সিটিতে ট্যাক্সের পয়সায় পড়ছে, বড় স্যার হয়েছে, কিন্তু ছাত্রদের প্রতি অনুভূতি শূন্য। পিএইচডি করা বড় চেয়ারম্যান, ছাত্রদের প্রতি দরদ নাই, ভালোবাসা নাই। রাফনেস যার পদবি প্রকাশের একমাত্র বাহক, এটা না দেখালে মনে হবে না যে সে একটা কিছু। ইভেন ডাক্তারদেরও বাজে বিহেভ। অধিকাংশ ডাক্তারদের পেশেন্টকে সে কোনোদিন দেখেও নাই, বৃদ্ধ মায়ের বয়সে পেশেন্ট, দুইটা ধমক দিয়ে সে নিশ্চয়ই ট্রিটমেন্ট নিতে আসে নাই এত টাকা ফি দিয়ে, তাই না?
মিনিমাম একটা গুড পজিটিভ অ্যাটিটিউড করতে হবে। এই বয়সে একটা মহিলা আজকে তার কাছে আসছে, কালকে মারাও তো যেতে পারে, তো এটাই তার সাথে শেষ ডিল কিন্তু। সুতরাং খুব সাবধান কথাবার্তা। কিন্তু এরকম তো করে না, বরং সে একটা ভাবনা দেখালে যেন তার, সে যে ডাক্তার এটা প্রকাশ পাচ্ছে না। আমি সেদিন এক ফেসবুকে একটা ভিডিও দেখলাম, এক মেয়ে ভিডিওতে বলা হচ্ছে সে টিকটক করতো, সে ঢাকা মেডিকেল না কোন একটা জায়গায় বসে নিয়মিত রোগী দেখা বা ইয়ে করা শুরু করছে, এবং তাকে যেন ডাক্তার ডাক্তার মনে হয়, এই জন্য নাকি সে বেশ ঝাড়িয়ে দিত, এই এটা না ওইটা না, মানে তাকে মানুষজন একটু ভয় পায়, হ্যাঁ একটা কিছু যাচ্ছে এরকম করে যাই বসের পিছনে, এগুলো কি? কিন্তু তাকে যখন বলা হলো, সে এটা কিন্তু দেখে অভ্যস্ত, ওই কালচারটা সে অ্যাডাপ্ট করছে যে আমাকে এরকম একটা কিছু ভাব দেখাইতে হবে, আমি মনে করবো যে ভুয়া। সুতরাং আমি যে ভুয়া নই, ডাক্তার সুলভ এরকম কিছু ভাব আমার দেখানো চাই। আপনি বলেন বাংলাদেশে কত গরিব স্টুডেন্ট ডাক্তারি পেশে আসে, কত সরকারের ট্যাক্সের পয়সায় তারা থাকে বিভিন্ন হোস্টেলে, তাই না? অনেক মেধাবী স্টুডেন্ট, সে এবং তার বাবা জোগালের কাজ করে, দিনমজুর, মেডিকেলে চান্স পাইছে, সমাজের প্রতি দায়িত্ব আছে না? এখন আপনি যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং করবেন, আপনার কাছে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষানবিশ বা ইন্টার্ন করতে আসলে আপনি তাকে যথেষ্ট কেয়ার নিয়ে বুঝাবেন। যদিও আপনি বিএসসি ইঞ্জিনিয়ার, একদিন আল্লাহ আপনাকে এমএসসি ইঞ্জিনিয়ারও করবে, কিন্তু আপনার অ্যাটিটিউড যেন এতটুকু চেঞ্জ না হয়। ওকে, সব সময় মনে রাখবেন, আপনি যে পদবি, অর্থ, সম্পদ, বাড়ি পাচ্ছেন, গাড়ি পাচ্ছেন, সবই আল্লাহ তাআলার পরীক্ষা। ওকে, আল্লাহ তাআলা চাইলে আপনি 10 বছর আগে চিন্তা করেন আপনি কিছুই ছিলেন না, আপনি স্কুলের বাচ্চা ছিলেন, আজকে আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চলেছেন। কে দিয়েছে আপনাকে? আল্লাহ দিয়েছে। আমি ফরিদপুরে ছিলাম, আলহামদুলিল্লাহ একটা ছোট্ট ইউনিভার্সিটিতে চাকরি করতাম, আজকে 20 তলায় লেকচার দিচ্ছে স্কলার্স ইউনিভার্সিটিতে। ডিপার্টমেন্টে আল্লাহ আমাকে একটা সিনিয়রিটি দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। তা আমার অ্যাটিটিউডটা আপনাদের প্রতি কেমন হওয়া উচিত ছিল, কেমন হবে, কেমন হচ্ছে, আমাকে মনে রাখতে হবে না? সো এটাই হচ্ছে আসল অ্যাডাপশন অফ দ্য পজিটিভ কালচার, অ্যাডাপশন অফ দ্য পজিটিভ কালচার। গড্ডালিকা প্রবাহে মানুষ যেভাবে গা ভাসিয়ে দিচ্ছে, এরকম করে গা ভাসিয়ে দিবেন না। মানুষের প্রতি একটা দরদ রাখবেন, সবসময় একটা মূল্যবোধ রাখবেন। আমি বিশ্বাস করি স্টুডেন্টদের মধ্যে একটা সফটনেস আছে, তাদের বয়স কম, তারা অনেক কিছু বুঝে, অনেক কিছু বুঝে। ইভেন এই ঢাকা শহরে এমন স্টুডেন্ট আছে যেটা আপনি গ্রাম অঞ্চলে খুঁজে পাবেন না, এত ভদ্র। আমি একটা স্টুডেন্টের কথা জানি বিবিএতে, তার সাথে খুব একটা দেখা হয়নি, তার ফ্যামিলি মেম্বার একজন মারা গেছেন, একজন খুব অসুস্থ, খুবই অসুস্থ, সে ওভাবে ক্লাস করতে পারে না, মেডিকেল চেক আপ এগুলো ইস্যুতে দৌড়াদৌড়ি করতেই তার খবর হয়ে যায়। একদিন রমজান মাসে তার সাথে আমার দেখা, নতুন বাজার থেকে আমি রামপুরে যাব, বাসে উঠলাম একসাথে, ছেলেটা একটা সিট পেলো, আমাকে বসতে দিল। তারপর আরেকটা সিট একটু দূরে খালি হলো, কিন্তু ছেলেটা ওখানে যাচ্ছে না, এই কারণে যে আমি স্যারকে ছেড়ে পিছনে যে বসবো, কথা বলতে বলতে যাচ্ছিলাম, একটু ভালো লাগতেছিল। আবার এখন আমি একটা সিট পাইছি দেখে আমি ওখানে যে বসবো, স্যার কি মনে করবে, সে ওখানে বসে নাই। তারপর আমার পাশে একটা সিট খালি হলো, সে ওখানে বসলো। এরপর আমার পাশের সিটটা খালি হলো, তাকে আমি ডাকলাম, সে পাশে এসে বসলো। আপনি আশ্চর্য হবেন, সে যখন দাঁড়িয়েছিল, সে তার ব্যাগ থেকে ওই যে ফার্মেসিতে প্যাড আর কলম দেয় না, ওই প্যাড বের করে সে আমাকে বাতাস করতেছে। ঢাকা শহরে রেয়ার কেস, গ্রামের মধ্যেও আপনি এরকম স্টুডেন্ট এখন পাবেন না। ঢাকা সিটিতে এরকম হার্টফুল স্টুডেন্ট এখনও লুকিয়ে আছে। তার সাথে ওই দিন আমার লাইফে ফার্স্ট দেখা অ্যাজ এ টিচার। সে আমার কোনো ফর্মাল ক্লাসও করে নাই, জাস্ট তার সাথে আমি কথা বলতে বলতে একটু বেরোইছি, বাসে উঠছি, রাস্তা পার হয়েছে, আরেকটা বাসে উঠব, এর মধ্যেই আমি এই অনারটুকু তার কাছে পাইছি। তা আমি লাইফ টাইম কোনো দিন ভুলবো না যে আমাকে কোনো একটা স্টুডেন্ট ঢাকা শহরে এরকম দাঁড়িয়ে বাতাস করছিল। আমি তাকে বাতাস করতে দিই নাই, এটা কষ্ট লাগে, কিন্তু আমি কিন্তু তার সেবার মানসিকতাটাকে গ্রহণ করছি, তার পজিটিভ অ্যাটিটিউডকে। মানুষকে একটু এগিয়ে দিতে চায় না সমাজে, যারা চায় তারা হচ্ছে পজিটিভ মানুষ, যারা চায় তারা হচ্ছে পজিটিভ মানুষ। সেদিন দেখলাম একজন একটা বাসে উঠতে যাচ্ছে, জাস্ট একটা মনে হয় সিরিয়াল ব্রেক হলো, উনি সেই লেভেলের একটা রিয়াকশান দেখালেন কোন একটা মানুষের সাথে। এটা অনভিপ্রেত, কোনো দরকার নাই। আপনি বাসে 10 মিনিটও থাকবেন না,
অনেকে অনেক ভিড় ঠেলাঠেলি করে কোনো একটা কিছু পেতেছে, আপনি কি পাবেন? 100 স্বর্ণমুদ্রা? একটা স্বর্ণমুদ্রাও তো পাবেন না। আপনি কিসের জন্য এত দৌড়াচ্ছেন? কিসের জন্য আপনি এত চ্যালেঞ্জ নিচ্ছেন আপনার লাইফে? কি দরকার বলেন তো? শুধু বাসে একটা সিট পাবেন বলে, শুধু একটু বসতে পারবেন বলে, বাসের মাথার উপর একটা ভাঙা ফ্যান চলতেছে, এটার একটা 3 পাখার ছোট্ট একটা ফ্যানে 10 মিনিট বাতাস খেতে পারবেন বলে? আফসোস। তো ফেসবুকে অনেক ভিডিও আসে যে বাবা মরে যাচ্ছে, যান যা যা অবস্থা, সেখানে মুমূর্ষু বাপের হাতটা টেনে নিয়ে নিজেই সাইন করতেছে, দিয়ে ছবি ও ভিডিও করতেছে, দেখো বাপ জীবদ্দশা সাইন করে দিয়েছে, এই সম্পত্তি আমার। আল্লাহু আকবার। সে একজন ফুলবাবু, জিজ্ঞেস করলে সেও একটা বড় প্রতিষ্ঠানের নাম বলবে যেখানে সে কর্মরত। সে তার বাবার প্রতি এই সিনসিয়ারিটি রাখে না, ফ্যামিলির প্রতি এই কমিটমেন্ট রাখে না। তো অর্গানাইজেশনকে সুযোগ পেলে এরা লুটে পুটে খেয়ে ফেলবে। যাদের এতটুকু কেয়ারনেস তার পিতার প্রতি তৈরি হয় না, যে পিতা তাকে লালিত পালিত করে এতটুকু সময় সে দিচ্ছে, এই মানুষগুলোই ঢুকে পরিবারে, এই মানুষগুলোই কিন্তু অর্গানাইজেশনে আসে। আপনি অনেককে দেখবেন সে সব জায়গায় কালার্ড, স্কুলে বদমাইশ, কলেজে দুষ্টু, অনার্সের টিচারকে দৌড়াইছিল, দিয়ে পানিতে ফেলে দিছিল, মাস্টার্সেও আর এক ঘটনা, তারপর পলিটিক্যাল ব্যানারের টিচার হয়েছে, স্টুডেন্টকে গুলি করে দিচ্ছে। মেডিকেলের এক টিচার স্টুডেন্টকে গুলি করে দিল না? সবগুলো ঘটনা তার না, আংশিক বললাম, প্রতিটাই ঘটছে বাংলাদেশে। তো এটা কি উচিত? যে একটা স্যারকে মারতে পারে সে তার বসকেও মারতে পারে। ডু ইউ বিলিভ দ্যাট? যে তার স্যারের গায়ে হাত তুলতে পারে সে তার বসকেও মারতে পারবে থাপ্পড়। রিয়েলি? এটা ক্ষতিকর না? অর্গানাইজেশন সেই জন্য কী করে? ভালো কালচার জানা মানুষকে অর্গানাইজেশনে ঢুকায়। যদি আপনি নেগেটিভ কাউকে আপনার ফ্যামিলিতেও ঢুকান, ফ্যামিলি তো অস্তাস হয়ে যাবে। 4 ভাই একসাথে ভাত খাচ্ছিলেন, কথা আপনি এমন কাউকে এখানে ঢুকালেন ঘরের বউ হিসেবে, আপনি শান্তি পাচ্ছেন না। অ্যাভেলেবেল কেস। ধরে নেন যে আপনি এমন কাউকে স্বামী হিসেবে গ্রহণ করলেন, এখন এই 3 জনের মধ্যে এই হচ্ছে সবচেয়ে দুষ্টু জামাই ওই ঘরের। আজকে বিদেশে যাবে, কালকে একটা দোকান করে দিতে হবে, পরশুদিন আপনাকে ভালো লাগতেছে না, আপনার বোনকে ভালো লাগতেছে না। দিস আর দ্য কেস, অ্যাভেলেবেল ঘরে ঘরে। তা আপনি বাঁচছেন কেন বলেন তো? স্ক্রিনিংটা কেন করছেন? যাতে নেগেটিভ পিপল এন্টার করতে না পারে। অর্গানাইজেশন এরকম স্ক্রিনিং করে, ভাইবার সময়, রিটেন টেস্টের সময়, অ্যাপটিটিউড টেস্ট নেয়, যাতে নেগেটিভ কেউ ওই প্লটে এসে উপনীত হতে না পারে। তাহলেই অর্গানাইজেশনের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। যদি নেগেটিভ মানুষের এন্ট্রান্স আপনার বাসাতে হয়, যে কোনো জায়গায় আপনাকে ভ্যালুস ক্রিয়েট করতে হবে। আপনি যদি ভ্যালুস ক্রিয়েট করতে না পারেন, মানুষ হিসেবে যত বড় ডিগ্রি নেন, যত বড় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হন, আপনি কখনোই স্রষ্টার কাছে ভালো না, সমাজের চোখে ভালো না, পিতামাতার চোখেও ভালো না। আপনি স্রষ্টার কাছে ভালো না, এখন সবার চোখে ভালো, আপনার 2 পয়সা মূল্য নাই। আর কারণ আপনি যেটা ঘটানোর সেটা সমাজেই ঘটাচ্ছেন। মানুষ খুব একটা সময় বেশি দিন বাঁচে না। মানুষ যদি সকাল 8টার সময়ও ঘুম থেকে উঠে, 10টা-12টা না হয়, আর রাত 12টায় যদি সে ঘুমাতে পারে স্মার্টফোনের যুগে, তাহলেও তার 8 ঘন্টা ঘুম হয়। তাহলে 3 ভাগের 1 অংশ ঘুমে চলে যায়। যদি সে সকাল 8টায় উঠতে পারে, জোহরের নামাজের সময় না উঠে, তাহলে সে যদি 60 বছর বাঁচে, 20 বছর তার ঘুমে চলে গেল। আপনার বয়স অলরেডি 20 চলে গেছে, আপনি যদি আর 40 বছর বাঁচেন, আপনার 1/3 ঘুমে চলে যাবে। তাও যদি আপনি বেঁচে থাকেন, তারপর যদি বেঁচে থাকেন, আই রিপিট, সে একটা অল্প সময়ের জন্য, অল্পক্ষণের জন্য আপনার এত হার্মনেস নিয়ে, এত হার্মফুল নিয়ে ঘোরার কোনো দরকার নেই। অ্যাটিটিউড নিয়ে বি পোলাইট, বি কাইন্ড, হাতটা অন্যদের জন্য একটু বাড়ায় দেন, এটা অনেক কিছু। ওকে, তারপর হচ্ছে আপনার সিম্বলিক, ইউজ ওয়ান থিং দ্যাট রিপ্রেজেন্টস অ্যানাদার। এমন কিছু একটা করেন যেটা অন্য একটা কিছুকে উপস্থাপনও করবে। আপনার একটা ভালো কাজ সমাজে অনেক পজিটিভিটির উপস্থাপন করবে। এই যে সারা বছর অর্গানাইজেশন অনেক ভালো কাজ করে, তারা এটাকে বলে CSR। তারা অর্গানাইজেশনকে একটা আইকনিক সিম্বল হিসেবে রূপান্তর করতে চায় সমাজে। লাইফ বয়
যখন ঘূর্ণিঝড় সিডর হয়, আইলা হয়, বিজলি হয়, তখন তারা রিমোট অঞ্চলে একটা বোট নিয়ে চলে যায়, একটা মেডিকেল অফিসার থাকে, খাওয়ার স্যালাইন থাকে, তারা বলে এগুলো নাও, খাও, সারভাইভ করো, কিছু চিরামুড়ি থাকে। ডাচ বাংলা ব্যাংক প্রতি বছর 114 কোটি টাকার স্কলারশিপ দেয় বাংলাদেশে। যারা দরিদ্র স্টুডেন্ট তারা অনার্সে কলেজে এই স্টাইপেন্ড স্কলারশিপের টাকা পেয়ে চলে। এটা একটা অনেক বড় অবদান না ব্যাংকটার। ব্যাংক চায় তার এই পজিটিভ শিক্ষার প্রতি বাড়িয়ে দেওয়া হারটা সিম্বলিক আকারে মানুষ জানুক। হ্যাঁ, এটা তাকে কিছু বেনিফিটও দিবে সমাজে। যেমন আমরা যখন দেখব যে তার 114 কোটি টাকার কন্ট্রিবিউশন কোনো না কোনো গরিব ছেলেমেয়ের জন্য আছে বাংলাদেশে, আমি ওখানে একটা অ্যাকাউন্ট করব, তাই না? আমি ওদের সাথে লেনদেন করব, যে কোনো প্রায়োরিটিতে আমি তাকে ব্যাংক হিসেবে প্রায়োরিটি দিব। আমার সমস্ত পরিবারকে বলবো যে তুমি যদি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাও তুমি এখানে সেটা করো। তো হ্যাঁ, বসে যান, শব্দ করিয়েন না। তো এইটা একটা কনসিডারেশন না? কারণ আমি ওই বিজনেসটাকে সিম্বলিক হিসেবে দেখেছি। এখন আমি চাই তাদের সাথে একটা বিজনেস গড়তে। এরকম আইডিএলসি নামে একটা প্রতিষ্ঠান আছে যারা সমাজের গরিব মেয়ে, পরিবারের প্রথম যদি মেয়ে হয় তাকে ইউনিভার্সিটিতে পড়ার, কয়েকটা মেয়েকে সিলেক্ট করে ইউনিভার্সিটিতে পড়ার ব্যয় তারা দেয়। তারা লতাচর নামে একটা জায়গায় বরিশাল বিভাগের সম্ভবত পটুয়াখালীতে রিমোট জায়গায়, যেখানে নদী পার হয়ে মেডিকেশন নিতে যেতে হয় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে একটা বড় স্পিড বোট দিয়েছে। এটা হচ্ছে তাদের সমাজের প্রতি একটা কন্ট্রিবিউশন। আপনারা অনেক কোম্পানিকে দেখবেন শীতার্তদেরকে দেয়, বন্যার্ত এদেরকে খাবার দেয়, শীতার্তদেরকে বস্ত্র দেয়। তারপর অনেককে দেখবেন যে নগদ টাকা পয়সাও দেয়, দুস্থদেরকে সহায়তা করে। এই যে অনেক ফোন কোম্পানিকে দেখবেন যে তারা টি শার্ট দেয় পথশিশুদেরকে, যে 1000 পথশিশুকে আমরা ঈদে টি শার্ট দিব। এটা একটা সোসাইটাল কন্ট্রিবিউশন। আমরা এটাকে বলি CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যে আমি এত টাকা নিয়ে যাচ্ছি প্রতিষ্ঠান থেকে দেশকে কাজে লাগিয়ে, দেশের মানুষেরই পয়সা, তো আমি কিছু টাকা ওদেরকে দেই, ওদের শিক্ষা খাতটা একটু ডেভেলপ হোক। যে গ্রামীণ ফোন চিটংয়ের একটা জীর্ণ শীর্ণ পুরাতন আমলের রেল স্টেশনকে তারা ঠিক করে দিয়েছে। গরিব সরকার এত টাকা কোথায় পাবে এটাকে ঠিক করতে? আমরা 1000 কোটি টাকা এখান থেকে আয় করছি, দিয়ে দিলাম 500 কোটি টাকা এটা ঠিক করুক। তো দিস ইজ কল CSR। তা আপনি অর্গানাইজেশনের কালচারে CSR প্র্যাকটিস করবেন, সিম্বলিক একটা ইস্যু তৈরি করতে হবে যে আমরা দৌড়াচ্ছি ন্যায়ের পথে, আমরা দৌড়াচ্ছি বিজনেসের জন্য। প্রফিট মোটিভ তো আছে, কিন্তু উই কাউন্ট দ্য পিপলকে আপনারা একটা স্বপ্ন দেখাবেন। আবার অর্গানাইজেশনের হর্তাকর্তা ব্যক্তি হিসেবে সতর্ক থাকতে হবে যেন কোনো নেগেটিভ কালচার অর্গানাইজেশনের মধ্যে ঢুকে না যায়। ওকে, অর্গানাইজেশনের মধ্যে যেন কোনো নেগেটিভ কালচার ঢুকে না যায়। যেমন আমি একটা অ্যাড দেখাচ্ছি টিভিতে, আমার কোনো একটা পণ্যের অ্যাড দেখে মোরালি কোনো একটা বাচ্চা ছেলে প্রভাবিত হচ্ছে, যার বয়স মাত্র 22 বছর, যার বয়স মাত্র 20 বছর। আমার কি দরকার ছিল পয়সা ইনকাম করার জন্য এরকম একটা সেন্সিটিভ অ্যাডকে জনতার সামনে নিয়ে আসা? ইজন্ট ইট এ ভায়োলেটিং কালচার? আমার দেশের ইসলামিক কালচার কি এটাকে পারমিট করে? করে না। কিন্তু আমি যে অ্যাডটা দিচ্ছি সেটা একটা 20-22 বছরের ছেলে মেয়েকে প্রভাবিত করছে। আমার দরকার কি ছিল এভাবে প্রমোশনাল কাজগুলো করা? আপনারা দেখবেন যে সিগারেটের কোনো অ্যাড নাই, কিন্তু মানুষ নেশার সামগ্রী হিসেবে সেটা গ্রহণ করে, তাই না? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা খেলে ক্যান্সার হয়, তবুও মানুষ দেখবেন যে এটা গ্রহণ করে। তাহলে অ্যাড দিলে কি অবস্থা হতো? হ্যাঁ, উল্টা অ্যাড দেওয়া হয় যে যাতে মানুষ এখান থেকে দূরে থাকে। এবং আপনার এরকম আরও অনেক অ্যাড দেওয়া হয় যেখানে উপস্থাপনটা এমনভাবে করা হচ্ছে যেটা কালচারের পরিপন্থী না, কালচারের সাথে সেটা যায় না। তো এই জিনিসগুলো একটা কর্পোরেট যখন খরচ করবে পয়সা, কোনো নাটককে স্পন্সর করবে, ফিল্মকে সে স্পন্সর করবে, তখন তার স্ক্রিপ্ট দেখে নেওয়া উচিত যে আমার এই কর্পোরেট হাউস, ওয়ালাইকুম সালাম, কষ্টের পয়সায় একটা কোম্পানি কি অ্যাড দিচ্ছে, আমি তাকে ইনভেস্ট করেছি, আমি ওয়ালটন হিসেবে তাকে ইনভেস্ট করেছি, বলেছি তুমি একটা নাটক বানাও,
নাটকে কে কে শ্যুট করছে, কি কি এটা বোঝানো হচ্ছে, নাটকটা কি মেসেজ দিচ্ছে সমাজকে, এটা আমাকে দেখতে হবে, যেটা আমার কালচার পরিপন্থী কিনা। আজকে যদি নাটক রিলিজ পর মানুষ আমাকে বয়কট করতে চাচ্ছে, এই জন্য তো আমি পয়সা ইনভেস্ট করি নাই রে ভাই। আমি চাইছি মানুষ কিছু শিখুক, হিউম্যানিটি গ্রো করুক, যাতে আমার প্রোডাক্টটাও ভালো চলে। সো এগুলো একটা বড় থট, যে একটা কোম্পানি তার সিম্বলিক এক্সপ্রেশনে কোথায় কি ইনপুট হিসেবে দিচ্ছে, অনেক বড় একটা জিনিস। প্র্যাকটিস করার চেষ্টা করবেন যখন আপনি বস হবেন, এই জিনিসগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে, আমরা সমাজে বলতে পছন্দ করি আমি তো বস, আমার আন্ডারে 20 জন কাজ করে, 10 জন কাজ করে। এগুলো হচ্ছে নিজেকে অতিমাত্রায় উঠিয়ে ফেলা কথাবার্তা। ওকে, বরং আপনি ফোকাস করেন অ্যাজ এ হিউম্যান বিইং আপনার কী কন্ট্রিবিউশন আছে এই অর্গানাইজেশনে, এই প্রতিষ্ঠানে, এই দেশের জন্য। 10টা মানুষকে আপনি কিভাবে ড্রাইভ দিচ্ছেন, তাই না? সেটাও একটা অনেক বড় জিনিস। দ্যান টু থিঙ্ক ইউ আর এ বস। আপনারাও একদিন বস হবেন। আপনাদের বয়স 19 বছর, 20 বছর, আপনারা একদিন একটা কালচারে চলে যাবেন। আপনাদেরকে ওই হিউম্যানিটির চর্চাটা করতে হবে। বিহেভিয়ার নেগেটিভ হলে সেটা আর অর্গানাইজেশনাল বিহেভিয়ার থাকবে না, সেটা হয়ে যাবে অর্গানাইজেশনাল ক্রাইম। ওকে, সো চেষ্টা করবেন একটা পজিটিভ এসেন্স সবসময় ধরে রাখতে। জীবনের জন্য খুব বেশি মায়া রাখবেন না। যে কোনো জায়গায় সব কিছু আঁকড়ে ধরে রাখার চিন্তা করবেন না। যে কোনো জায়গায় যদি আপনি এটা করেন, আপনি খুব কষ্ট পাবেন। মানুষ সাধারণত গোছানো জিনিস ফেলে সে অন্য কোথাও যেতে চায় না, সে চায় গোছানো জিনিসের কাছাকাছি থাকতে। এই জন্যই তার মৃত্যুর সময় অনেক কষ্ট হয়। সে মনে করে 10 তলা বাড়িটা তো বানিয়েছিলাম, ঘরে তো 2টা গাড়ি ছিল, আমার তো অনেক টাকা পয়সা ছিল ব্যাংকে, ড্রয়িং রুমটা সোফা সেটে সুন্দর দামি সোফায় ছিল, এখন আমি মারা যাব। সে তার মনটাও ভাবে মেনে নিতে চায় না। দুনিয়ার প্রতি যে মোহ আকর্ষণ, একটা মানুষ একটা চেয়ারে বসে কিভাবে বদলে যায়, যে আজকের চেয়ারটার কত পাওয়ার, সে একটা বেল দিলে 10টা স্টাফ এসে হাজির হচ্ছে, সেটা খুব এনজয় করে। বাংলাদেশে এই যে পুলিশ নির্মমভাবে অনেক মানুষকে শুধু পিটায়, শুধু। আমি নিজেও একবার পুলিশের দাবরানি খেয়েছিলাম। আমি গুলিস্তানে আমার আম্মাকে জিপিওর কাজে সাহায্য করতে গেছিলাম। বের হওয়ার পর হঠাৎ করে একটা পুলিশ দৌড় দিয়ে বলল কোন একজন ভিআইপি এদিক দিয়ে যাবে, হয়তো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, কিছু বুঝে উঠতে পারি নাই। আবার তখন ছিলাম বেকার, ঢাকা শহরে আসছি কম্পারেটিভলি নতুন, বুড়া মা, তার সাথে যে একটু বাইরে দাঁড়াইছি। পুলিশটা এমনভাবে বলছে যেন ওর প্রথম কাজ ছিল আমাকে একটা বাড়ি দিয়ে সরিয়ে উদ্বোধন করা, রাস্তাটা ক্লিয়ার করবে। তো সে আমাকে একটা ভালো ধরনের দৌড়ানি দিল। কি বলবো, মানুষজনের ফেস দেখলাম, সবার আমার প্রতি একটা মায়ার দৃষ্টি, কারণ সবাই কিন্তু পুলিশকে ভালো করে বুঝে গেছে। আমি একটা বাসা বাড়ির যে মালামাল টানাটানি করে ট্রাকের একটা হেল্পারকে বলতেছিলাম যে এই ব্যাপার, এরকম ব্যাপার। উনি বলছে জানেন কোনো পুলিশ রাস্তার উপর দাঁড়ায় না। বললাম মানে? ওরা জানে আমাদের সাথে ওদের বিবাদ আছে, কতবার যে যেখানে সেখানে দাঁড় করায়, টাকা পয়সা নিচ্ছে, স্যার গো রাস্তার উপর পাইলে মনে উড়াই দেয়। এই চলো, এখানে কোনো পুলিশ রাস্তার উপরে ভয়ে রাত্রে দাঁড়ায় না। ডু ইউ নো দ্যাট? কারণ পুলিশ সম্পর্কে মানুষের আইডিওলজি অনেক ক্ষেত্রেই পজিটিভ নয়। হ্যাঁ, আপনি এটা একটা করেন, একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করেন। পুলিশকে ধরে ফর এক্সাম্পল কেউ উত্তরবোধন দিচ্ছে, আপনি ইউটিউবের মেসেজগুলো দেখবেন, এনাফ ফর ইউ, এনাফ। সবাই যে পাশে ক্লাসে মনে হাসতেছে ওরা কথা শুনে। আচ্ছা যাই হোক, সবাই একরকম নয়, বাট সমস্যা নাই, সবাই একরকম নয়, কিন্তু হচ্ছে না। আল্লাহ মাফ করুক। আপনারা যে কোনো পলিটিক্যাল পার্টির হতে পারেন, একটা ছোট্ট কমেন্টস আপনি দেখেন, কোন একটা পলিটিক্যাল পার্টিকে নিয়ে একটা অ্যান্টি পার্টি ক্ষিপ্ত থাকে, একটা পার্টির কিছু হলো আর একটা পার্টি দেখবেন কমেন্টস করে
ভাসিয়ে দিবে, হচ্ছে না। আমাদের সবার আসলে উচিত কি জানেন, আমাদের যে পেশে আমরা থাকি, পুলিশ হই, পলিটিক্যাল ইস্যু হোক, আমরা যেন আমাদের দেশ, মাতৃভূমির প্রতি নিরপেক্ষ থাকি। আমাদের যেন সোশ্যাল ভ্যালুসটা বজায় থাকে, আমরা যেটাই করি। আমরা যেন পুলিশ হলে নীতিবান পুলিশ হই, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হলে যেন আসলেই দেশের জন্য কাজ করে যাই, একজন লিডার হলে যেন আসলেই প্রকৃত লিডারের পরিচয় দেই। ওকে, একজন ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে আসলেই যেন ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার হওয়া যায়। আপনারা বলিউডের স্বদেশ ফিল্মটা দেখছেন কেউ? শাহরুখ খানের দেখছিলেন? স্বদেশ অনেক পুরানো ছবি। ইন্ডিয়ান, কিন্তু সে আমেরিকার নাসাতে চাকরি করে, সে তার চাকরি ফেলে ইন্ডিয়া চলে আসে। ইন্ডিয়াতে সে নাসা বানাবে, ইন্ডিয়ান রকেট সায়েন্সকে সে ডেভেলপ করবে। দেশের প্রতি একটা ভালোবাসা থেকেই তো, তাই না? যেখানেই থাকবেন চেষ্টা করবেন এটাকে ডেভেলপ করার, হিউম্যান ভ্যালুসটা বাড়ানোর। তারপর হচ্ছে ট্রান্সফার অফ দ্য জেনারেশন, ট্রান্সজেনারেশনাল কালচারটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ট্রান্সফার হবে। আপনার প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মতে এই কালচারটা যাবে। জাপানিজদের কালচার একটা ভদ্র কালচার, ডিসিপ্লিন কালচার, খুব নিয়মতান্ত্রিক একটা কালচার। ডে টু ডে, ইয়ার টু ইয়ার, এই জেনারেশন টু জেনারেশন কালচারটা ট্রান্সফর্ম হয়ে আসছে, একটা পজিটিভ দিক। এরকম সোসাইটিতে অনেক শিক্ষিত সভ্য জাতি থাকে যাদের কালচারটা, সে পজিটিভ কালচারটা সে ট্রান্সফর্ম করে নিয়ে যাচ্ছে, তাই না? আমাদের দেশের মতো এত মমত্ববোধ অনেক দেশেই নাই। আমরা অনেক সময় চোরের দেশ, মানুষ হিসেবে 2 নম্বর, কিন্তু আমাদের অনেক হার্ট আছে, আমরা পজিটিভলি ওটা ব্যবহার করতে পারি না অনেক সময়। এই যে বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়, ছোট্ট একটা মাসুম বাচ্চা সকালে নাস্তা খেয়েছে কিনা জানি না, সে পানির পাইপটাকে তার কচি হাত দিয়ে চেপে ধরে যাতে পানিটা ঠিক মতো যে আগুনটা নিভাইতে পারে, ওই পানির ইয়েটা সে ঠিক মতো চেপে ধরে। একটা ছোট্ট হাতে অত জোরও নাই। অনেক খেটে খাওয়া মেহনতি মানুষ আছে যাদের হার্ট অনেক সাংঘাতিক, তারা অনেক হার্টফুল। সমাজে এরকম অনেক মানুষ আছে যারা অন্যের জন্য করে, আবার অনেকে এটাকে ব্যবসা হিসেবেও নেয়, তাই না? আমরা যে কিছুদিন ধরে বৃদ্ধাশ্রমের মিল্টন সমাদ্দারের কথা শুনতেছি, তাই না? হ্যাঁ, সামনে আসবে, ঘটনা নিশ্চয়ই প্রকাশ পাবে। তবে এখানে অনেক মানুষের অনেক কষ্টের পয়সা তারা পাঠায় এটা ভেবে যে কেউ না কেউ সেবা পাচ্ছে, তো মানুষের অর্থ সম্পদ এভাবে সরিয়ে ফেলাটা ঠিক না। ওকে, আমাদের এখন কালচারের মধ্যে, এই দেশীয় কালচারের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে মিথ্যার চর্চা, চুরির চর্চা বন্ধ করা। আমার দেশে আমি একটা সাধারণ শাওমি ফোন, আমি যদি কোনো একটা সস্তা হোটেলে ডালপুরি খেয়ে একটু ভুলে রেখে আসি, আমি 1 ঘন্টা পর যাওয়ার ফোনটা পাচ্ছি না কেন? বা কেন 90% ক্ষেত্রে আমি আর ফোন পাবো না? ফোন পেতে হবে। ওকে, তাহলেই হবে একটা পজিটিভিটির চর্চা। আমি একটা থানায় গেলে অর্থ ছাড়া আমাকে জিডি করতে দিতে হবে। ওকে, আমার কাছে কোনো অর্থ খোঁজা যাবে না। আমি এই দেশের একজন নাগরিক হিসেবে ভোটার আইডি কার্ড ঠিক করতে 1 টাকাও দিতে চাই না। এটা সরকারি সার্ভিস, সরকার আমাকে দিক। আমার পাসপোর্ট পাওয়ার একটা নৈতিক অধিকার রাখি, বিদেশ যাওয়ার একটা অধিকার রাখি। তাহলে আপনি আমার পাসপোর্টটা সুন্দর করে সুচারুরূপে নির্ভুলভাবে সময় মতো দেন। আমি কেন দালালের হাতে অর্থ দিয়ে ফোনের পর ফোন করে আমি আমার পাসপোর্ট চাচ্ছি? বাইরের দেশে মানুষজন আরও অনেক কিছু করতেছে, মেধা অন্য জায়গায় কাজে লাগাচ্ছে, আর বাঙালি যেন পড়ে আছে পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন এগুলো ঠিক করার জন্য। আরও আশ্চর্য হচ্ছে, আমাকে এক ভাই বলছিল যে মকসুদ স্যার, আপনার কথা তো শুনলাম, খুব ভালো লাগলো, কিন্তু এটা বাংলাদেশ, এখানে একজন মানুষ হয়তো মা হওয়াচ্ছে, জন্ম নিবন্ধন করা কঠিন। বললাম তুমি হয়তো ঠিক, সময়ের পর সময় চলে যাচ্ছে, আপনি নক দিচ্ছেন, ফিডব্যাক নাই, তো এটা তো হতে পারে না। একটা মানুষ এমন দেশে থাকবে যেখানে সাপোর্টটা সুন্দর পাবে। ডাক্তারের কাছে আপনি যাবেন, ডাক্তার সুন্দর করে আপনাকে উঠে বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ারের মতো সাপোর্ট দিয়ে বলবে, হ্যাঁ বসুন, বলেন কি হয়েছে, তারপর সুন্দর করে লিখবে, তাই না? তারপর তাহলে এই অ্যাটিচিউডটাই তো আমি চাইছিলাম ডাক্তারের কাছে। জি স্যার বলেন আপনার কী হেল্প করতে, এটাই আমি চাইছিলাম। কিন্তু আমি টাকা দিয়ে তাকে দেখাচ্ছি, উল্টা সে আমাকে একটা ঝাড়ি দিচ্ছে। আমি ঝাড়ি খেতে
বুড়া মাকে নিয়ে আসিনি তো তার কাছে। আমি তো আমার স্টুডেন্টকেও ঝাড়ি দিই না, যাদেরকে ঝাড়ি দেওয়ার অধিকার রাখি, আমার ছাত্র, আমি তাকে একটা ঝাড়ি দিয়ে কথা বলি না। মানুষকে মনে আঘাত করাও কিন্তু সাংঘাতিক জিনিস, জানেন? আপনারা একজন মানুষকে পিটাইছেন আর একটা মানুষকে ওইখানে দিচ্ছেন না, এটা আরও সাংঘাতিক। ওইটা সে ভুলে যাবে একদিন, তো এইটা সে ভুলবে না, কখনো না। এটা সহজে ভোলা যায় না। এটা হচ্ছে এমন তীর, একবার যদি আপনার গায়ে যে লাগে আপনি সবসময় এটা মনে রাখবেন। তো সার্ভিসটা এরকম হওয়া উচিত ছিল ডাক্তারদের, কাস্টমার কেয়ার সার্ভিসের মতো। তারা আপনাকে একটা অভিবাদন জানাবে, কি হবে শুনবে। সে যদি আপনার দিকে না তাকায়, আপনাকে পাত্তা না দেয়, আপনি টেস্ট করাতে পারবেন কি না এগুলো চিন্তা না করে একগাদা টেস্ট ধরিয়ে দেয়। তখন মাঝে মাঝে মনে হয় আমরা ফুড যখন খেতে যাই মেনু দেখি যে আমি এটা খেতে পারবো কি না, পকেটে টাকা আছে কি না, কত কিছু ভাবি। এইভাবে যদি আমি ট্রিটমেন্টটা এরকম পেতাম যে আমি যে টেস্টটা করাতে পারবো ওটার পয়সা আমি যোগান দিতে পারবো কি না, আপনি আমাকে ধরে এই হসপিটালে পাঠিয়ে দিলেন, এই ডাক্তার ওখানে রেফার করে দিল, এই টেস্ট ওই প্রতিষ্ঠানে এই টেস্ট নিচ্ছে না, এই প্রতিষ্ঠান ওই টেস্ট দেখতে চাচ্ছে না, তাকে আবার করে টেস্ট করাতে হচ্ছে, আবার টেস্ট করাতে হচ্ছে। আলটিমেটলি তো একটা নেগেটিভ ইয়েতে কালচার চলতেছে, পয়সা তোলার একটা চিন্তা ওখানে হচ্ছে, কমিশন বাণিজ্য হচ্ছে। আমাকে একজন বলছিল যে ডাক্তাররা তো অনেক সেবা যত্ন করে, তুমি জানো ডাক্তাররা অনেক সময় বিজনেসম্যানদের চেয়ে ভয়ানক। আমি বললাম কীভাবে? বলে যে ওষুধ রেফার করার জন্য ডাক্তারদেরকে অনেক সময় একটা মোটা অঙ্কের ইয়ে দিতে হয়, এবং অনেক ডক্টরকে মানে সে আমাকে বলল যে ফ্ল্যাটও অফার করা হয়, যে স্যার আপনি এই ফ্ল্যাটটা নেবেন, শুধু একটা লং টাইমের জন্য এই ওষুধগুলো হয়তো তাকে রেফার করতে হবে। তাহলে এটা কি কোনো ভালো প্র্যাকটিস? ওষুধের গুণগত মান একটা ফ্যাক্ট না? এই ওষুধটা তো আপনার আব্বা আম্মাও খেতে পারে, তাই না? আপনিও খেতে পারেন। সো আমার কথা হচ্ছে লাইফ ইজ ভেরি শর্ট, উই আর হিউম্যান বিং, where you last, where you exist, no problem. Whether you are Muslim or Christian or believe in Hinduism, no problem. You just follow the principle of positivity. দেখবেন যে অনেক ভিশন আপনাদের চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা।